আরিয়া, তোর কি বেশি খারাপ লাগছে? বাড়িতে যাবি? হুম, আমার অনেক খারাপ লাগছে, কিন্তু আমাকে বাড়ি কে নিয়ে যাবে? প্রহর পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। অরিহার কাছে এগিয়ে এসে বলল, চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। পাকড়ামি করে কে বলেছিল নৌকায় উঠতে? এখন বোঝো ঠেলা। অরিহা কথা বলল না। আসলেই তার অনেক খারাপ লাগছে। প্রহর কি করবে বুঝে উঠতে পারল না। অরিহাকে নিয়ে যেতে হলেও তাকে স্পর্শ করতে হবে, যা অরিহার জন্য অনেক অস্বস্তিকর হবে। সে নাজিফাকে বলল, আপু, আপনি অরিহাকে নিয়ে আমার পিছু পিছু স্কুলে পর্যন্ত আসুন। নাজিফা মাথা নাড়ালো। অরিহাকে নিয়ে স্কুলে চলে আসলো। আর ভেতরে প্রহর আশারকে কল করে জানিয়েছে। আশার বলেছে এখনই আসছে সে। বোনকে যে একটু বেশি ভালোবাসে সে। স্কুলের সামনে আসতেই আশারকে দেখা গেল। অরিহাকে দেখে অস্থির পায়ে এগিয়ে এলো। অরিহাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, তোর কি বেশি খারাপ লাগছে অরিহা? তোকে নৌকায় কে উঠতে বলেছিল? হ্যাঁ, ভাইয়া, বাড়ি যাব, মাথা ঘুরায় তো। আশার আর কিছু বলতে পারল না। বুঝলো অরিহার আসলেই খারাপ লাগছে। প্রহরের একটু খারাপ লাগলো অরিহার জন্য। আশার প্রহরকে এবং নাজিফাকে ধন্যবাদ দিয়ে রিকশা ডেকে অরিহাকে নিয়ে চলে গেল। প্রহর স্কুলে এসে বন্ধুদের সাথে আড্ডায় বসে গেল। তানভীর হুট করে প্রশ্ন করল, আচ্ছা প্রহর, তুই কি অরিহা আপুকে পছন্দ করিস? প্রহর বিরক্তিকর কণ্ঠে শুধায়, তোর কি মনে হয় আমি ওরিও বিস্কুটকে পছন্দ করব? হায়, ওটা কল্পনা মাত্র। ওকে আমার সহ্যই হয় না মোটে। আবার পছন্দ? তপ্ত দুপুর, শহরতলির মানুষ ব্যস্ত সময় পার করছে। সাজিয়া রান্না শেষ করে মাত্র গোসলে ঢুকেছে। নিশীথকে রুমের কোথাও দেখেনি সাজিয়া। জান্নাত ইসলামের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। রান্না দুজন মিলেই সেরেছে। জান্নাত ইসলাম মহিলাটি বেশ ভালো এবং বন্ধুত্বপূর্ণ। বিয়ের পরদিন থেকেই খুব সুন্দর করে সাজিয়াকে বুঝিয়ে দেন সব কিছু। সাজিয়া মুগ্ধ হয় মহিলার কাজে। গোসল সেরে শাড়ি পরে বের হয় সাজিয়া। গামছা বারান্দায় নেড়ে রুমে আসতেই নিশীথকে চোখে পড়ে তার। মৃদু হাসে সে। নিশীথের সাথে তার সম্পর্কের উন্নতি হয়েছে। তার বন্ধু, খুব ভালো বন্ধু দুজন। দুজন দুজনকে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করে চলেছে। এই যে তারা দুজন রাত হলে একসাথে বসে খায়, চন্দ্রবিলাস করে, গল্প করে অনেক। নিশীথ সাজিয়াকে দেখে একটু চমকায়। এই রূপ সে প্রথম দেখছে তা নয়, আগেও দু একবার দেখেছে। তবে আজ একটু অস্বস্তি হচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে সাজিয়ার ভেজা চুলগুলো। কি মুশকিলে পড়ল সে। এত গাঢ় অনুভূতি কখনো হয়নি তার, আজই প্রথম হচ্ছে। সে ধীর পায়ে হেঁটে সাজিয়ার পেছনে এসে দাঁড়ায়। সাজিয়া আয়নায় নিশীথকে দেখে চমকে ওঠে। নিশীথ চুলের দিকে তাকিয়ে বলল, সাজিয়া, আমার এক অদ্ভুত সুপ্ত বাসনা থেকে ধরেছে। এমন অনুভূতি আমার আগে কখনো হয়নি। তোমাকে ছুঁয়ে দেখার বাসনা জেগেছে। যদিও তা অন্যায়, তবে কি হচ্ছে, আমার ভেতর তোমায় ছুঁয়ে দেখার ইচ্ছা প্রবল হচ্ছে। সাজিয়া হতভম্ব হয়ে গেছে। এমন কথা কেন বলল নিশীথ তাকে? শিউরে ওঠে সে, শরীর কাঁপছে। বিগত কয়েকদিনে তো নিশীথ এমন নিষিদ্ধ আবদার করেনি, তবে আজ কেন? যদিও সাজিয়া জানে নিজের বৈধ নারীকে দেখলে পুরুষের নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট, তবুও এমন আবদার যেন তার জন্য বিরাট অস্বস্তিকর। নিশীথ, আপনি কি বলছেন এসব? নিশীথের ঘোর কাটল। সে পেছন ফিরে গেল দ্রুত। সাজিয়াকে উদ্দেশ্য করে বলল, সাজিয়া, এ রূপে আমার সামনে এসো না দয়া করে। আমি পুরুষ, নিজেকে বৈধ নারী এমন রূপে দেখার পর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই। তুমি এখন থেকে সালোয়ার কামিজ পরো, না হয় আমি ভুল কিছু করে বসবো। আমি বুঝেছি, আপনি চাইলে আমায় জড়িয়ে ধরতে পারেন। সাজিয়ার একটু অস্বস্তি হচ্ছিল বলতে, তবে নিশীথের দিকটাও ভেবেছে সে। তারও বড্ড লোভ জেগেছে নিশীথের শক্তপোক্ত বুকে মাথা রাখার। তাই বলেই দিল নিজের ব্যক্তিগত পুরুষটিকে কথাটি। নিশীথ সামনে ঘুরে জড়িয়ে ধরল তার প্রিয় নারীকে। সাজিয়া পরম শান্তিতে সে বুকে মাথা রাখল। বেশ কিছুক্ষণ কাটলো সেভাবেই। দুজনেরই বেশ ভালো লাগছে। নিশীথ হুট করে ছেড়ে দিল তাকে। আমি হয়তো তোমাকে ভালোবাসতে শুরু করেছি সাজিয়া। নিশীথের কণ্ঠে কিছু একটা ছিল হয়তো। সাজিয়া দূরে সরে আসে। নিশীথের দিকে তাকাতেই দেখলো লোকটি তার দিকেই তাকিয়ে আছে। চোখে চোখ পড়ল। লজ্জায় চোখ নামিয়ে নিল সে। ছুটে বের হয়ে গেল রুম থেকে। নিশীথ মুচকি হেসে বিড়বিড় করে শুধালো, রাঙা বউ আমার, তোমার লজ্জায় রাঙা হতে দেখলে
আমার ভালো, অপূর্ব ভালো। দুপুরে খাবার খেতে বসেছে পরিবারের 3 সদস্য। জান্নাত ইসলাম ছেলে মেয়েদের মনোভাব দেখে কিছু আন্দাজ করলেন। তারা সম্পর্ক উন্নতি করতে যাচ্ছে, এটাই অনেক। সাজিয়ার লজ্জায় রাঙা মুখটি দেখে অতীতের বেশ কিছু কথা মনে পড়ল তার। যদিও সেই লোকটি নেই অনেক বছর হলো। বিয়ের প্রথম প্রথম কি দুষ্টামি না করতো লোকটা। নিজ স্বামীর কথা মনে পড়তেই মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কোনো মতে খেয়ে উঠে গেলেন তিনি। সাজিয়ার নিশীথের দিকে তাকাতেও লজ্জা লাগছে। এ কোন পরিস্থিতিতে পড়ল সে? সাজিয়া, তোমার কি অবস্থা হচ্ছে? সাজিয়া মাথা নাড়ায়। নিশীথ হেসে শুধায়, আমি দুঃখিত তখনকার বিষয়ের জন্য। নিজেকে স্বাভাবিক করো। আজ তুমি বের হচ্ছ আমার সাথে। আজ কোথায় যাব আজ আমরা? প্রথমে তুমি চিত্রার সাথে তোমাদের ভার্সিটির অনুষ্ঠানে যাবে, অতবার আমি আশারকে নিয়ে সেখানে যাব। সেখান থেকে তুমি আমি ঘুরতে বের হব, বুঝেছো? সাজিয়া বিষয়টি বুঝতে পেরে মাথা নাড়ায়। নিশীথ চাচ্ছিল আশার এবং চিত্রাকে একসাথে কিছু সময় কাটাতে দিতে। অবশ্য তারা দুজনও এতে সময় কাটাতে পারবে। খাওয়া শেষ হতেই নিশীথ উঠে চলে গেল। সাজিয়া নিজের খাওয়া শেষ করে সব গোছানো শুরু করলো। তার ভেতরে নিশীথ আবারও এসে হাজির। নিশীথ এসে সাজিয়ার হাতে হাতে সব গুছিয়ে দিল। যদিও সাজিয়া বারণ করেছিল, তবে নিশীথ শোনেনি। উত্তরে বলেছে, আমি আমার বন্ধুকে সাহায্য করছি, তোমরা করি। সাজিয়া আর কিছু বলতে পারেনি। খাওয়া শেষ করে মাত্র রুমে এসে বসেছে চিত্রা। আলমারি থেকে একটা লাল মেরুন রঙের শাড়ি বের করলো। শাড়িতে আবার সাদা রঙের কিছু ডিজাইন করা আছে, দেখতে বেশ সুন্দর। সে এক সময় এসবে অনেক আগ্রহী ছিল, তবে সেই চঞ্চল চিত্রাকে সে অনেক আগেই নিজ হাতে দাফন করেছে এ হৃদয়ের গৃহিণী। এখনকার চিত্রা কঠোর, শক্ত, রাগচটা। চিত্রার ফোন বেজে উঠল। মুঠো ফোনটি চোখের সামনে ধরতেই সাজিয়া নামটা জল করে উঠল। হ্যালো চিত্রা, কেমন আছিস? ভালোই আছি, তুই কেমন আছিস? নিশিত আর আম্মু আমাকে খারাপ থাকতে দিল কোথায়? তারা প্রচুর ভালো চিত্রা। সব পুরুষ খারাপ হয় না চিত্রা। তোরও এবার একজন যোগ্য ব্যক্তিকে বিশ্বাস করে দেখা উচিত। সবাইকে আর তোর নিশীথ সাহেবের মতো? সাজিয়া, নিশীথ সাহেব হাজারে একজন, যাকে পাওয়া দুষ্কর। তাকে ভালোবেসে আগলে রাখিস, হয়তো সে বিশ্বাস ভাঙবে না। আমার মতো অবস্থা যেন তোর না হয়। সাজিয়া কিছুটা রাগে কণ্ঠে শুধালো, তোর অতীত না টানলে হয় না? বাজে মানুষদের কেন মনে রাখিস? এসব কথা ভুলে যা চিত্রা। আমি ভুলতে পারি না সাজিয়া, স্বপ্নেও আমায় তাড়া করে বেড়ায় সেই অতীত। আমার পিছু ছাড়ছে না, কি করব আমি? সাজিয়া সাহস জুগিয়ে বলল, তোর কি একবারও মনে হয় না কাউকে সুযোগ দেওয়া উচিত? আশার ভাইকে একবার সুযোগ দিয়ে দেখ না। বিশ্বাস সব পুরুষ ভাঙে না, কিছু পুরুষ তার যত্নে আগলে রাখে। সে হয়তো একজন ভালো ব্যক্তি, তবে আমার পক্ষে এতটাও সহজ নয় নতুন করে কাউকে বিশ্বাস করা। জানি আমি, তবে চেষ্টা করে দেখতে পারিস। বাদ দে, তাড়াতাড়ি চলে আসি। ইউনিভার্সিটিতে যাওয়ার অনুমতি দিয়েছে নিশীথ সাহেব তোকে? আম্মু বা নিশীথ কেউই আমাকে মানা করেনি পড়াশোনা করতে। তারা বলেছেন আমি যেন পড়াশোনা শেষ করি। দুজনেই খুব সাপোর্ট করে আমাকে চিত্রা। আমার এখন আফসোস নেই কিছুতে। দুজন অসম্ভব ভালো মানুষ আমার জীবনে এসেছেন। আমি সুখী চিত্রা। আমি খুশি হয়েছি সাজিয়া, দ্রুত চলে আসিস। চিত্রা টুংটাং করে কল কেটে দিল। সাজিয়ার কথাটা মাথায় ঘুরঘুর করছে। আশার নিঃসন্দেহে একজন ভালো মানুষ, তবে বিশ্বাস চিত্রা এখনো করে উঠতে পারছে না। দ্বিতীয়বার বিশ্বাস ভাঙলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না। নিজেকে অনেক কষ্ট করে এমন বানিয়েছে, আবারও কারো কাছে নিজের দুর্বলতা দেখিয়ে নিজেকে দুর্বল করার ইচ্ছে বা শক্তি তার নেই। প্রেম তো তার জীবনেও এসেছিল, সে বাজে অনুভূতির কথা সে জানাতে চায় না কাউকে। অতীত মনে করতে চায় না সে। সেই দিনগুলোর কথা মনে আসলেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে চিত্রার। ভয়ানক সেই দিনগুলো। যদিও সে বের হয়ে এসেছে সেসব থেকে, তবুও ভয়টা এখনো হৃদয়ের গৃহিণী রয়ে গেছে। চিত্রা তৈরি হওয়ার জন্য একটা শাড়ি বের করলো। আজ বহু বছর পর তার শাড়ি পরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, নিজেকে রাঙাতে ইচ্ছে করছে। মেরুন রঙা শাড়িটা গায়ে জড়ালো চিত্রা। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। সালোয়ার কামিজ সে তো প্রতিদিনই পরে, তবে আজ বহু বছর পর গায়ে শাড়ি জড়িয়েছে। একসময় এগুলোর জন্য সে পাগল ছিল। সেসব মনে পড়তে মাথা যন্ত্রণা করলো চিত্রার। মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল।
আরমান সাহেব মেয়েকে কিছু কথা বলতে আসছিলেন। চিত্রার রুম থেকে মৃদু চিৎকারের শব্দে তিনি দ্রুত প্রবেশ করেন রুমে। মেয়েকে আজ এত বছর পর এরূপে দেখে একটু বিস্মিত হলেন। দ্রুত এগিয়ে আসলেন মেয়ের কাছে। পাশে বসতেই চিত্রা আব্বুকে দেখল। জাপটে ধরল সে নিজের আব্বুকে। আরমান সাহেব মেয়েকে শান্ত করার চেষ্টা চালালেন। চিত্রা বেশ কিছুক্ষণ পর একটু শান্ত হলো। আরমান সাহেব নরম কণ্ঠে শুধালেন, আম্মা, তোমার কি হয়েছে? মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেয়েছো তুমি? শান্ত হওয়ার চেষ্টা করো, কিছু হয়নি। আব্বু, আমার আগের সব কথা মনে পড়েছে। অতীত আমায় এখনো কষ্ট দেয় আব্বু। আমি কি করে এর থেকে মুক্তি পাবো বলো তো? আমি পারছি না আর। কিছু হয়নি আম্মা, তুমি এসব মনে করো না। তুমি শাড়ি বা কেন পরতে গেলে? আমি চাইছিলাম আগের স্মৃতিগুলো ভুলতে। আজ অনেক বছর পর শাড়ি পরলাম আব্বু। আজ খুব ইচ্ছে করছিল কেন জানি শাড়ি পরতে, তাই পরলাম। এখন ঠিক আছে আম্মা। চিত্রা মাথা নাড়ায়। আরমান সাহেব মেয়েকে শান্ত করে রুম ত্যাগ করেন। কি বলতে এসেছিলেন তা বলা হলো না আর। চিত্রা আজ আপন মনে সাজল। বেশ লাগছে তাকে। মরিয়ম সুলতানা পর্দার আড়ালে দাঁড়িয়ে মেয়ের সৌন্দর্য দেখলেন চোখ ভরে। তার মেয়েকে আজ একটু স্বাভাবিক লাগছে। আসলে মুখ চেপে কেঁদে উঠলেন তিনি। অনেকগুলো বছর পর মেয়েটাকে এমন দেখছেন। মনের ভেতর শান্তি লাগছে। গোধূলি রাঙা বিকেল, চারপাশে রোদের নেই বললেই চলে। সাজিয়া সুন্দর করে শাড়ি পরে চিত্রাদের বাড়িতে এসে হাজির। মরিয়ম সুলতানা এবং আরমান সাহেবের সাথে কুশল বিনিময় করে চিত্রার রুমের দিকে পা বাড়ালো সাজিয়া। সে হয়তো জানেও না তার জন্য ঠিক কী অপেক্ষা করছে সামনে। শাড়ির কুচি ঠিক করতে করতে রুমে প্রবেশ করলো। চোখ তুলে তাকাতেই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। সে কখনোই চিত্রাকে শাড়ি পরতে দেখেনি, আজই প্রথম দেখছে। চিত্রা, তুই শাড়ি পরেছিস? কেন? ভালো লাগছে না আমায়? হুম, অপূর্ব লাগছে চিত্রা তোকে। এই রূপে আমি প্রথম দেখছি তোকে, যে গত 6 বছরে একবারও শাড়ি পরতে দেখিনি। আজ শাড়িতে অন্যরকম লাগছে তোকে। চল, আমি তৈরি, বের হতে হবে তো নাকি? সাজিয়া সম্মতি দিল। দুজন রুম ত্যাগ করলো। চিত্রাকে দেখে প্রহর বেশ অবাক হলো। বোনকে এই প্রথম রাগান্বিত বা বিরক্ত ছাড়া অন্যরকম লাগছে। এই মেয়েটিকে দেখলে যে কেউ তাকে সহজ সরল মিষ্টি একটা মেয়ে বলবে। তবে না, মেয়েটি কঠোর হৃদয়ের, যার ভালোবাসা হৃদয়ের গৃহিণী সুপ্ত রয়েছে। দুজন রিকশায় চড়ে বসলো। প্রহর তাকিয়ে দেখছিল বোনকে। আশেপাশে দেখা মিলল শত শত মানুষের। ভার্সিটির সামনে এসে রিকশা থামতেই নেমে পড়ল দুজন। ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। শত শত ছাত্রছাত্রী ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ হাতে হাত রেখে প্রেমালাপ করে চলেছে। সাজিয়া নিশীথকে মিস করছে। লোকটার সাথে গভীরভাবে মিশে গেছে সে। সাজিয়ার খুব ইচ্ছে করছে হাতে হাত রেখে ঘুরতে তার ব্যক্তিগত পুরুষটির সাথে। সে জানে নিশীথ আসবে, তাই বেশি ভাবলো না। কিছুক্ষণ হেঁটে অনুষ্ঠানের যেখানে হচ্ছে সেখানে আসলো। গান বাজছে, জুনিয়ররা নাচছে। চিত্রা বিরক্ত হয়ে সাজিয়াকে নিয়ে ভার্সিটির পেছন দিকটায় আসলো। সাজিয়ার কাঁধে মাথা রেখে বসলো চিত্রা। আমায় সত্যি করে বলতো চিত্রা, কেন পরেছিস শাড়ি? আশার ভাইয়ার জন্য? আশার ভাইয়াকে দেখানোর জন্য? আশার ভাইকে পছন্দ করিস তুই? না সাজিয়া, তাকে ভালো বলেছি বলে এই নয় যে আমি তাকে ভালোবাসি। আমি ভালোবাসি না তাকে। আমার এই কয়েকদিন সেই বিশ্রী বাজে দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল। তার জন্যই আজ শাড়িটা পরে সেগুলো থেকে বের হতে চাইছিলাম। তবে দেখ সেই মানুষটিকে এখনো আমার মনে পড়ছে। জঘন্যতম মানুষ সে। চিত্রা কুল, সে নেই, কেউ নেই। আমি আর তুই এখানে, আমি আর তুই ছাড়া কেউ নেই। লোকটা জঘন্য, কিন্তু তুই তো ভালো। আজ শাড়ি পরেছিস তুই, এবং এরপর থেকে যেন তোকে শাড়ি পরতে এমন ভয় না পেতে দেখি। আজ এগুলো ছেড়ে ফেল মাথা থেকে। চেষ্টা করবো, দেখি পারি কিনা। সাজিয়া কথা বলল না। ফোনে টুং করে শব্দ আসলো। সাজিয়া ফোন সামনে আনতে নিশীথ নামক আইডি থেকে মেসেজ এসেছে। কোথায় তোমরা? এতটুকু দেখে বুঝলো তারা এসে পড়েছে। সাজিয়া সাবধানে টাইপ করলো চিত্রার ভার্সিটির পিছনে এটা বলল। এরপর ফোন রেখে দিল। চিত্রা সামনের লেকের পাড়ের দিকে তাকিয়ে আছে, ভাবছে বোধহয় কিছু। চিত্রা হুট করে বলে উঠল, সাজিয়া, আমার সাথে কি এমন হওয়ার প্রয়োজন ছিল? তার কি ক্ষতি করেছিলাম আমি বলতো? শুধু ভালোই তো বেসেছিলাম। চিত্রা, সে ছিল তোর আশা ভুল মানুষ। তুই ভুল মানুষটিকে ভালোবেসেছিলি। তবে আমার কি মনে হয় জানিস,
তুই তাকে ভালোবাসিসনি, আবেগ ছিল তোর। চিত্রা শুনলো কি শুনলো না বোঝা গেল না। সে উঠে লেকের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। সাজিয়া পেছন ঘুরতেই দেখতে পেল তার সুদর্শন স্বামীকে, সাথে আশারও আছে। সেজন্য বেশি সময় তাকালো না সে। নিশীথ আর আশার এগিয়ে আসলো দুজন। চিত্রা পেছনে ফিরে দুজনকে দেখে বেশ চমকালো। নিশীথ এসে চিত্রাকে উদ্দেশ্য করে শুধালো,